শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিল অন ফ্যামিলি ব্লেন্ট এই শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি ফারজানা নিশি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গোপালগঞ্জে কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পুলিশ জানায়, সন্ধ্যায় জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট। এতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও তার স্ত্রী রসনা রত্না সহ আহত হন ৩৫ জন। গুরুতর কয়েকজনকে পাঠানো হয় ঢাকায়। বিএনপি নেতাদের দাবি, এই হামলার সাথে আওয়ামী লীগ জড়িত। কিছু লোক এসে আমাদের সামনেতে হামলা করে, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এসে গাড়িগুলো ভাঙচুর করে। বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করবে, ইট পাটকেল ছুটতে শুরু করে। যেই স্বৈরশাসক আজকে সবার থেকে বিতাড়িত হয়েছে, প্রত্যেকটা জেলা থেকে, কিন্তু আজকে আমার নিজ জেলায় আমি আজকে প্রতিহিংসার শিকার। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। দেশবাসীকে রুখে দিতে হবে এই ষড়যন্ত্র। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া বিজয় সুসংহত হবে যদি এটি ধরে রাখা যায়। প্রায় 10 বছর পর দেশে ফেরা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দিতে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন। ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমার অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। সংবর্ধনায় অংশ নিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এদিকে আগামী 15ই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ সফল করতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি, যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। আমরা সব সময় সরকারের যে কোনো ধরনের উদ্যোগ যেটি দেশের মানুষকে স্বস্তি দিবে, সেই সমস্ত স্বস্তিদায়ক সমস্ত উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বত্র সমর্থন করে। 18 কোটি দেশের মানুষের মধ্যে এই দেশের মানুষ 18 কোটি। একটা দুইটা বিশৃঙ্খলা ঘটনাকে সামগ্রিকভাবে দেশের চিত্র বলা যায় না। সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বার্তা দিবেন বলে জানান দলটির এই নেতা। সুনির্দিষ্ট বক্তব্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সবসময় বলেছেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মৌসুমের রেকর্ড বৃষ্টিতে ডুবেছে পর্যটন নগরী কক্সবাজার। আবারও ধসেছে পাহাড়। আলাদা দুটি ঘটনায় নারী শিশু সহ প্রাণ গেছে অন্তত 6 জনের। ফাটল দেখা দিয়েছে আরও 12টি পাহাড়ে। নাজুক রোহিঙ্গা ক্যাম্পের অবস্থাও। কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ দিককুল এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত 3টার দিকে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে থাকা মিজানুর রহমানের বাড়ির উপর বিকট শব্দে ভেঙে পড়ে মাটির একটি অংশ। এতে মাটি চাপা পড়ে তার পুরো পরিবার। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মিজানুরকে জীবিত উদ্ধার করতে পারলেও বাঁচানো যায়নি তার স্ত্রী আখিমণি ও 2 শিশু মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলামকে। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকিদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এটা একজন হইলে মিজানের বউ আর দু হইলে ওর মাই বউ। এটা কেউ আসেনি, তিনজন মারা গিয়ে।
একই রাতে উখিয়ার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে ভেঙে যায় 3টি শেড। এতে মাটি চাপা পড়ে মৃত্যু হয় আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ নামের 3 জনের। তারা সবাই একই পরিবারের। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত, যা চলে রাত 12:30 পর্যন্ত। 12 ঘন্টার টানা এই বর্ষণে পানিতে তলিয়ে যায় বেশিরভাগ এলাকা। পানিবন্দী হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। টানা বর্ষণে শহরের অভ্যন্তরে 12টি বেশি পাহাড়ে দেখা দেয় ফাটল। আরও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে বিভিন্ন এলাকায় মাইকিং করার কথা জানায় প্রশাসন। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হয় আশ্রয় কেন্দ্র। সারাদিন সিপিপির ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা তাদেরকে মাইকিং এর মাধ্যমে সচেতন করছি যে যারা যারা পাহাড় ধসের ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যান আর কি। হ্যাঁ, আশ্রয় কেন্দ্র আমাদের খোলা আছে। আপনারা বিগত বন্যার সময় দেখেছেন যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। আমাদের আশ্রয় কেন্দ্রগুলি সবসময় প্রস্তুত আছে। শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে, যা এই মৌসুমে সর্বোচ্চ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাল পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও রয়েছে ভূমিধসের শঙ্কা। আবহাওয়া অফিস জানায়, ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা সুপার টাইফুন ইয়াগি বাংলাদেশের স্থলভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসেছে, যা সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি করেছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে পানি বাড়ছে চট্টগ্রামের নদ নদীতে। এতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলার নিম্নাঞ্চল ফের প্লাবিত হতে পারে। দক্ষিণ পূর্বাংশে এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটি এখন বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। মধ্যভাগের উপর দিয়ে সেটা ভারতের দিকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজকে রাতে বা আগামী দিন সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে শহীদ ফেলানী সড়কের নাম ফলক স্থাপন করা হয়েছে। রাজধানীর বারিধারায় এই সড়কের নামকরণ করে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন প্যাক নামে একটি সংগঠন। সংগঠনটির নাম সড়কটির নাম পরিবর্তনের অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। সে সময় ভারত বিরোধী স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল সেনাবাহিনীও, তবে শেষ পর্যন্ত দূতাবাসমুখী সড়কের মুখেই স্থাপন করা হয় নাম ফলক। আমরা বিপ্লবী সরকার, স্বাধীন সরকার গঠন করছি। আজকে যদি আমরা স্বাধীন মতো কাজ করতে না পারি, কবে করবো আর? তাহলে কি আমাদের এই রক্ত, এই স্বাধীনতার মূল্য নাই? পুলিশরা বিগত হাসিনার আমলে যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, একইভাবে এই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। কাল ঢাকা আসছে 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। পররাষ্ট্র সচিবের দাবি, অন্তর্বর্তী সরকারকে যে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র, এই সফরই তার প্রমাণ। মার্কিনীদের সাথে বৈঠকে ব্যাংক খাত পুনর্গঠন এবং পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা চাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে সফরে আসছে যুক্তরাষ্ট্রের 6 সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিবেন দেশটির ট্রেজারারি মন্ত্রণালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকছেন বহুল আলোচিত ডোনাল্ড লুও। এছাড়াও থাকছে দাতা সংস্থা ইউএসএআইডির প্রতিনিধি ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও। সব ঠিক থাকলে শনিবার দুপুরের মধ্যে ঢাকা পৌঁছাবেন তারা। রোববার দিনভর হবে বৈঠক। প্রথমেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে বৈঠকে বসবেন। এরপর বৈঠক হবে বর্তমান সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে একই ভেন্যুতে। শেষে মার্কিন প্রতিনিধি দলটি যাবে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে। সেখানে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে ডেভেলপমেন্ট অবজেক্টিভ এগ্রিমেন্ট, নতুন একটি দ্বিপাক্ষিক চুক্তির। এই উচ্চ পর্যায়ের সফর সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, নতুন সরকারকে যে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় সেই বার্তা দিচ্ছে এই সফর। জানান, আলোচনায় থাকবে বহুমাত্রিকতা।
এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে গুরুত্ব দেয় তার একটা বড় প্রতিফলন। এবং আপনারা দেখেছেন এর কম্পোজিশনটা, এর মধ্যে আপনারা জেনেছেন সেই কম্পোজিশনে বোঝা যায় যে এই আলোচনাটা বহুমাত্রিক হবে। এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিশ্বের মধ্যে সীমিত থাকবে না। এবং সেই সাথে আমরাও এর সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি, আমাদের টিমটাও ওইরকম থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও আলোচনায় বসবে মার্কিন প্রতিনিধি দলটি। অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, দেশের ব্যাংকিং সেক্টর পুনর্গঠনে কারিগরি ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে তাদের সহযোগিতা চাওয়া যেতেই পারে। আমেরিকান ফাইন্যান্সিয়াল সেক্টর অত্যন্ত ম্যাচিওর্ড এবং সেখানে যে এক্সপার্টিজ আছে আমেরিকান সরকার এবং প্রাইভেট সেক্টরে, ব্যাংকিং সেক্টর স্টেবিলাইজ করা, রুগ্ন ব্যাংকগুলোকে আবার কিভাবে একটা শক্তিশালী অবস্থায় নেওয়া যায়, এবং যে ব্যাংকিং সেক্টর থেকে যে এনপিএল এর মাধ্যমে যে টাকা পাচার হয়ে গেছে এই স্টোলেন অ্যাসেট কিভাবে রিকভার করে রিপ্যাট্রিয়েট করা যায়, সেই জায়গায় আই থিঙ্ক ইউএস ট্রেজারি, ইউএস গভর্নমেন্টের অন্যান্য অর্গান এবং ইউএস ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে আমরা ভালো সাপোর্ট পেতে পারি। সব বৈঠক শেষে রোববার রাতেই ঢাকা ছাড়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের 6 সদস্যের প্রতিনিধি দলটির। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেশে ফিরেছেন আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া আরও 26 বাংলাদেশি। বিকেলে তাদের বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে 2 দফায় ফিরলেন 42 প্রবাসী। কেউ এক যুগ, কেউ বা তারও বেশি সময় ধরে ছিলেন সংযুক্ত আরব আমিরাতে। স্বজনদের কাছে পেয়ে আপ্লুত এই প্রবাসীরা। শুক্রবার বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ক্ষমাপ্রাপ্ত আরও 26 বাংলাদেশি। জানান অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা। 57 পরিবার দুঃখে দুঃখে মরত এবং এই সন্তানগুলি আজীবনে আমরা কেউ মারা যেতাম, কেউ বেঁচে থাকতাম, পারতেই থাকতো না। ডক্টর ইউনূস স্যার যদি না থাকে এই মুহূর্তে, তাহলে হয়তো আমার ছোট ভাই হয়তো সারা জীবনের মতো হয়তো থাকতো, আমরা কোনো খোঁজ খবর নিতে পারছিলাম না। তো যাই হোক, ডক্টর ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাই। সরকারের কাছে একটা আবেদন, যাতে এই সব ছেলেপেলের একটা চাকরির কোনো করে দেয়। দেশের মাটিতে ফিরতে পেরে খুশি তারা, তবে একই সাথে দাবি জানান ফের প্রবাসী ফিরতে সরকারি সহায়তার। বর্তমানে আমরা যে বাজারে আসছি সবাই শূন্য হাতে ফিরে এসেছি মায়ের বুকে। সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দেয় তাহলে আমরা অনেক খুশি হব। কল দিয়ে আমাদেরকে সারিয়ে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, আমিরাত ফেরত বাংলাদেশিদের পুনর্বাসনে পাশে থাকবে রাষ্ট্র। ওনাদের সব তথ্য রাখছি এবং আপনারা জানেন যে আমাদের একটা রেজ প্রকল্প আছে। রেজ প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যাগত আছে তাদেরকে রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং এখন যারা ফেরত আসছেন তাদের জন্য স্পেশালি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ মিছিল করায় 57 বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির সরকার। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমিরাতের রাষ্ট্রপতির সাথে কথা বলার পর ক্ষমা পান তারা। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন রাত 10টার খবর। একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমরা। ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন।